রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শাহাবুদ্দিনের সঙ্গে আপনি এমন কিছু কাজ করেছেন, শাহাবুদ্দিনের কথাগুলো আপনার মাধ্যমে এমনভাবে এসেছে এবং সবসময় একটা সোর্স, যে যিনি একটা সোর্স, প্রতিটা সোর্সের কাছে বিশ্বস্ত একটা মানুষ দরকার কথা বলার জন্য। যে কেউ কিন্তু যেগুলো সোর্সের কাছে পৌঁছতে পারবে না, সোর্সকে আমরা বলি হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস। কারেক্ট। সোর্সকে বাঁচিয়ে রাখলে সোর্স তখন আমাদেরকে সহযোগিতা করে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে, কবে থেকে? হ্যাঁ, আপনারা না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি আমার স্ত্রীর সূত্রে আত্মীয়। ওনার যে স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা, যিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন বাংলাদেশ সরকারের, তো আমার স্ত্রী, আমি বিয়ে করি নওগাঁতে। তো আমার আত্মীয় সূত্রে খালারা থাকেন আমার পাবনাতে। সেই সূত্রে আমার ওয়াইফের আপন খালাতো বোন হচ্ছে ডক্টর রেবেকা সুলতানা, যিনি রাষ্ট্রপতির ওয়াইফ। সেই হিসেবে ওনার সাথে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল, দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। তারপরে যেন উনি যখন বঙ্গভবনের রাষ্ট্রপতি হলেন, তার ৩ দিন আগে আমার সাথে কথা হয়। এবং রাষ্ট্রপতি হওয়ার পরে ওনাদের ইচ্ছা ছিল আমাকে প্রেস সেক্রেটারি হিসেবে নেওয়ার জন্য। এটা নিয়ে অনেক বেশি ছিল, কিন্তু আমি এটা অনিচ্ছা প্রকাশ করি। আমি কোনো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট আমি জয়েন করি নাই। সারা জীবন আমি নিরপেক্ষ ছিলাম। যদি আমি স্বাধীনতার পক্ষের একজন সাংবাদিক, তারপরে আমি কোনো ধরনের পলিটিক্যাল নিয়োগ আমি নেই নাই। তো রাষ্ট্রপতি যতদিন বঙ্গভবনে ছিলেন, উনি অসংখ্যবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি একটি বারের জন্য আমি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করি নাই। কিন্তু রাষ্ট্রপতি যখন পদত্যাগের বিষয়টা আসলো, আমি প্রথম জানলাম, এবং আমি এটা ব্রেকিং করি আমার ফেসবুক পোস্টে, যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, কেন যাচ্ছেন। তো রাষ্ট্রপতির সাথে আমার ওই সময় দীর্ঘ কথা হয় পদত্যাগ করার আগে। ওনার থেকে আমি অনেক কিছু জানি, যেটা এখনই প্রকাশযোগ্য নয়। আমি যতটুকু পেরেছি আমি হয়তো প্রকাশ করেছি সাংবাদিক হিসাবে। তারপরে রাষ্ট্রপতি যখন বাসায় চলে আসলেন, উনি প্রথমে আমাকেই ডাকলেন। ওনার কাছে মনে হলো যে আমি একজন সাংবাদিক, এত দীর্ঘদিনের সম্পর্ক, ওনার সাথে আমার সম্পর্ক কিন্তু কখনো কোনো স্বার্থ বা দলীয় কোনো কিছু আমি নেই নাই। উনার দ্বারস্থ হই নাই। যার কারণে উনি আমাকে বিশ্বাস করেছেন যে আমার বিপদের সময় হেলাল আমাকে হয়তোবা আমার প্রকৃত বিষয়টা বুঝতে পারবেন। আমার অবস্থানটা কি ছিল। তখনই আমি উনার বাসায় যাই। উনি আমাকে আমন্ত্রণ জানান এবং উনার সাথে দীর্ঘ ২.৫ ঘন্টা ব্যাপী আমি আলাপ করি। খুঁটিনাটি অনেক কিছু। এবং তখন আমরা অনেক অজানা তথ্য জানতে পারি। কিভাবে কিভাবে উনি রাষ্ট্রপতি হলেন, কেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে উনার বিরোধ সৃষ্টি হলো। তারপরে যখন গণ আন্দোলন হয় ওই সময়কার অবস্থা, ৫ই আগস্টের অবস্থা, ২০২৪ সালের বঙ্গভবনের অবস্থা, সবকিছু মিলিয়ে উনি অনেক কথা বলেন। কিন্তু যেটা সবকিছু এখনই প্রকাশযোগ্য নয়। উনি একটা আত্মজীবনী লিখতেছেন। তো আমি এজ এ সিনিয়র কিভাবে জার্নালিস্ট হিসেবে, রাষ্ট্রপতি হলেন ওই কথাটা বলা যায়? কিভাবে রাষ্ট্রপতি হলেন? হ্যাঁ, কিভাবে রাষ্ট্রপতি হলেন এটা আসলে আমি, এটা নিয়ে উনিও একটা বই লিখছেন ইয়ে থেকে। উনি আসলে কখনো ভাবেন নাই। উনি একটা কথা সবসময় বলেছেন যে উনার পিতাও ভাবেন নাই যে উনি রাষ্ট্রপতি হবেন। এবং উনি নিজেও কখনো ভাবেন নাই। এবং যেই প্রক্রিয়ায় শেখ হাসিনা উনাকে রাষ্ট্রপতি করেছেন, এটা অবাক কথা। মানে আমি এটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না, যেহেতু উনি বলেছেন আমাকে। একদম ডিটেইলস আমি হয়তো অন্য সময় বলব বিস্তারিতভাবে। তবে বিষয়টা আসলে কাকতালীয়। আপনারা জানেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা পলিটিক্যালি রাষ্ট্রপতি হওয়ার জন্য খুব আগ্রহী ছিলেন। কিন্তু শেখ হাসিনা চাইছিলেন একজন বিচার অঙ্গনের একটা বিশ্বস্ত মানুষ। কেননা উনি, যতটুকু বুঝলাম, উনি শেখ হাসিনার সাথে টাচ ছিলেন না। দুদকের কমিশনার থেকে উনি রিজাইন দেওয়ার উনি চলে আসার পরে একবার কি দুবার উনার শেখ হাসিনার সাথে দেখা হয়েছে। অত দীর্ঘ ঘনিষ্ঠতা ছিল না। তারপরও শেখ হাসিনা হঠাৎ করে উনাকে জিজ্ঞাসা করলেন যে, "আপনার ট্যাক্স ফাইল ঠিক আছে কিনা? আপনার সবকিছু ওকে আছে কিনা? আপনি কোথাও যাবেন না। আপনি বাংলাদেশে থাকেন।" কেমন? তারপরে কাকতালীয়ভাবে উনি সাক্ষাৎ করলেন। হ্যাঁ, সেখানে দেখা হলো। উনি সেখানে ১ম অনিচ্ছা প্রকাশ করেছেন। উনার যে কথা যে, "আমি কখনোই রাষ্ট্রপতি হতে চাই নাই। আমি নেত্রীকে বলেছি যে, আমার পক্ষে এই গুরুদায়িত্ব পালন করা সম্ভব না। আপনার দলের মধ্যে অনেক সিনিয়র পারসন আছে। ওদেরকে এই দায়িত্ব দেন। আমাকে দয়া করে এই দায়িত্বগুলো দেয়া আমি অক্ষম।" এবং অবাক করার বিষয়, উনার পরিবারের, উনার স্ত্রী এবং উনার সন্তান পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন যাতে বাবাকে রাষ্ট্রপতি করা না হয়। এটা বাস্তব সত্য। সেই রেকর্ডও আছে। তো আসলে উনি রাষ্ট্রপতি হতে চান নাই। এখন একজন আওয়ামী লীগ সরকার যখন ওনাকে রাষ্ট্রপতি করে, উনার তো কিছু করার থাকে না। উনি সেই দায়িত্ব পালনে উনি তো সক্ষম ছিলেন। উনি তো অক্ষম কোন ব্যক্তি না, অযোগ্য কোন ব্যক্তি না। উনার দীর্ঘ বিচারাঙ্গনে উনার ক্যারিয়ার আছে, উনার প্রশাসনিক ক্যারিয়ার আছে। উনি দুদক কমিশনার ছিলেন। উনি সবই জানেন। উনি হাইকোর্টে প্র্যাকটিস করেছেন, ল প্র্যাকটিস করেছেন।
এবং আপনারা জানেন, যার কারণে সে অভিজ্ঞতার কাজে লেগেই উনি তখন স্বেচ্ছায় রাজি হয়ে যান। এরপরে ধরেন আমরা অন্য যাই যে আরেকটা বিষয় যে হচ্ছে আপনি একটা কথা বললেন কিভাবে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক খারাপ হয়, যেটা আমরা একটু ধারণা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই বিদেশে যেতেন, বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতেন। চীন সফরের পরে কিন্তু সাক্ষাৎ করেন নাই তিনি। হ্যাঁ, এটা একটা অবাক বিষয়। আমি এই বিষয়টা সাবেক রাষ্ট্রপতিকে সরাসরি প্রশ্ন করি। উনি সেখানে অনেক কথাই বলেন। তো সারসংক্ষেপ যেটা হচ্ছে, আসলে একটা দলের প্রধান সরকার চায় যে উনাদের ইচ্ছামতো উনারা যেই নথি পাঠাবেন, রাষ্ট্রপতি অন্ধের মতো, পুতুলের মতো সেই নথিতে স্বাক্ষর করবেন। তো সেখানে শাহাবুদ্দিন সাহেব মনে করলেন আমি তো দেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি। আমি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি না। যখন আমি দায়িত্ব নিয়েছি, তখন আমাকে নিরপেক্ষ দৃষ্টিতে আমার কিছু কাজ করা উচিত। তারপরে হয়তো শ্রম আদালতের একটা আইন সংশোধন নিয়ে একটা ফাইল আসে উনার কাছে, যেটাতে উনি দ্বিমত প্রকাশ করেন। উনি দেখলেন যদি এই আইনটা সংশোধন করা হয়, বড় ধরনের সমস্যা হবে, অসন্তোষ সৃষ্টি হবে। উনি সেখানে এটাকে এভয়েড করেন, আইনমন্ত্রীকে জানান, অনেক তদবির হয়। কিন্তু এটা শেখ হাসিনাকে এটাকে ক্ষুব্ধ করে যে রাষ্ট্রপতি কেন ওনাদের ইয়েটাকে উনি তাৎক্ষণিকভাবে অনুমোদন করলেন না। আরেকটা জিনিস আমি জানতে পারছি, সবচেয়ে বড় বিষয় যে আপনারা জানেন যে ২৪শে যে গণ আন্দোলন, সেই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন, উনার নিয়োগ নিয়েও কিন্তু একটা বড় ধরনের বাধা ছিল, বিরোধ ছিল, দ্বিমত ছিল। এই দ্বিমতের কারণেই আসলে মূলত সাবেক প্রধানমন্ত্রীর সাথে উনার বিরোধটা সৃষ্টি হয়। উনি চেষ্টা করেছিলেন কিছুটা নিরপেক্ষভাবে দলীয় সংগঠনের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কিছু করার, উনার বক্তব্য অনুযায়ী। যার কারণে একটা পর্যায়ে আওয়ামী লীগ সভানেত্রী উনার সাথে কথা বলা বন্ধ করে দেন, সাক্ষাৎ করা বন্ধ করে দেন। উনি খুব ক্ষুব্ধ হন এবং উনি মনে করেন হয়তোবা সাবেক প্রাইম মিনিস্টারের কান ভারী করা হয়েছে। উনার যারা নেগেটিভ, কারণ উনি জানেন যে উনি রাষ্ট্রপতি হওয়ার কারণে আওয়ামী লীগের কোন পলিটিক্যাল সিনিয়র পারসনই উনাকে সহায়তা করতেছিলেন না। উনারাই আছেন শেখ হাসিনার চারপাশে। স্বাভাবিকভাবে শেখ হাসিনার সাথে ভুল বোঝার সৃষ্টি হয়। যেটার পরিণতিতে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ত্যাগ করেন, পালিয়ে যান কেউ বলে, যদিও আমি বিশ্বাস করি না যে উনি পালিয়ে গেছেন। তো সেই সময়ও কিন্তু রাষ্ট্রের যিনি গুরুদায়িত্ব পালন করবেন, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যার উপরে রাষ্ট্রের দায়িত্ব আসে, সেই রাষ্ট্রপতির সাথে উনি সাক্ষাৎও করেন নাই, কথাও বলেন নাই, কিছুই না। উনি হঠাৎ করে চলে গেলেন। এই ছিল মূল বিষয়। এমনি ধরেন এই যে তিনি যেদিন ৫ই আগস্ট ৫ই আগস্ট তিন বাহিনী প্রধানকে পিছনে দাঁড়িয়েছিলেন, তিনি জাতির উদ্দেশ্যে একটা পড়লেন, লিখিত পড়লেন, সেখানে উনি পড়েছেন যেটা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এটা পরে তো মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎকারে প্রথম প্রকাশ পেল, উনি পদত্যাগপত্র পান নাই, দেখেন নাই। এই যে তিন হ্যাঁ। বাহিনী প্রধান যে পিছনে দাঁড়িয়েছিলেন, তিনি যে যেটা পড়েছেন, এটা কি তিন বাহিনী প্রধানের লিখি লিখে দেওয়া বক্তব্য? আপনার তখনকার পরিস্থিতি খেয়াল করেন যে ৫ই আগস্ট আপনি যখনকার কথা বলছেন, ওটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা। যখন সব রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গভবনে গেলেন, ৩ বাহিনীর প্রধান গেলেন। ওনাদের মিটিং হওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আপনারা জানেন, অনেক রাত্রে। কেমন? তো সারাদিনের অবস্থাটা ভাবেন যে দেশের প্রধানমন্ত্রী চলে গেছেন। বঙ্গভবনের রাষ্ট্রপতি, মানুষ সেখানে বঙ্গভবন আক্রমণ করার জন্য আসতেছে। রাষ্ট্রপতি ভীত সন্ত্রস্ত। বিকাল পর্যন্ত উনি জানতেছেন না, শেখ হাসিনা যাওয়ার আগ পর্যন্ত জানেন না কি ঘটতেছে। টেলিভিশনে আপনি যা দেখছেন, আমি যা দেখছি, উনি তা দেখছেন। উনার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। সব ধরনের উনাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। তারপরে যখন উনি দেখলেন সেনানিবাসে সে সেনাবাহিনী প্রধান যে এই ধরনের একটা ঘোষণা দিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন তখনকার পরিস্থিতি দেখেন, এরপরে উনি আসলেন, ওরা আসলেন, মিটিং করলেন, লম্বা সময় উনি ক্লান্ত ছিলেন। এবং উনারা মিটিং এর যে সিদ্ধান্ত অনুযায়ী সেখানে উনি বক্তব্য রেখেছেন। আর ওই সময় যদি এই কথা না বলতেন, এটা বৃহত্তর স্বার্থে। এটা সম্মিলিতভাবেই সবার সিদ্ধান্ত অনুযায়ী এভাবে বলা হয়েছে। না বলে তো দেশের অবস্থা কি হইতো? আপনারা ভাবেন, যদি সবাই জানতো না শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, উনি এমনিতেই চলে গেছেন, তাহলে একটা সুযোগ সৃষ্টি হইতো, একটা অসন্তোষ বা একটা অরাজকতা সৃষ্টি হইতে পারত। তো বৃহত্তর স্বার্থে ওই জিনিসটা বলা হয়েছিল। আসলে বাস্তবতা হচ্ছে, আমি যতটুকু জানি, আসলে শেখ হাসিনা এমন কোন পদত্যাগ দেন নাই। এমনকি রাষ্ট্রপতির সাথে কোনো কথাও বলেন নাই, যাওয়ার আগে এবং যাওয়ার পরে। সেই পরিস্থিতিতে দেশের সংকট যে, দেশকে সাংবিধানিকভাবে দেশটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতির উপর বর্তায়। উনি কিন্তু তাৎক্ষণিক কি করলেন? পরদিন সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার অর্থ কি দাঁড়াচ্ছে? সরকার নাই। এখানে আর শেখ হাসিনা পদত্যাগের প্রশ্ন আর মুখ্য হইতে পারে না।
যখন রাষ্ট্রপতি স্বীয় ক্ষমতা বলে সংসদ ভেঙে দেন, সংসদীয় গণতন্ত্র নাই তখন। তখন রাষ্ট্রপতির হাতে পূর্ণ ক্ষমতা চলে আসে। তখন আর সরকার নাই। অতএব সেই পদত্যাগপত্রটা এখন আর মুখ্য ইস্যু না। যার কারণে উনি সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিলেন। তা আপনারা জানেন। যে সুপ্রিম কোর্টের মতামত নিতে গেলেও তো ওই মতামত যে রাষ্ট্রপতি যখন লিখে দেন, রাষ্ট্রপতি যখন লিখে দেন, সেখানেও অ্যাটাচ করে দিতে হয় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র। না, সেই এমন কোন পদত্যাগপত্র এটাচ করার কোন নিয়ম নাই। নিয়মটা হচ্ছে উনি যখন এটা আইন সচিবের সাথে কথা বললেন, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বললেন, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতির সাথে কথা বললেন, সবার সম্মিলিত সিদ্ধান্তেই কিন্তু একটা রেফারেন্সের জন্য পাঠানো হয়। তখন বলা হয় ওই সময় তো রাষ্ট্রপতির কোন করার সংবিধান অনুযায়ী কি আছে? যে সরকার থাকতো, শেখ হাসিনা থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, উনার আজ্ঞা অনুযায়ী চলতেন। যেখানে স্পিকার নাই, প্রধানমন্ত্রী না, নাই, সরকার নাই, সেখানে উনি কি করতে পারতেন? বাংলাদেশে বাংলাদেশের বিশেষ সময়গুলাতে রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। রাষ্ট্রপতি হ্যাঁ, উনি উনি কারেক্ট। ব্যবস্থা করতে পারেন বিশেষ সময়গুলো, স্বাভাবিক সময় কিছু করতে পারেন না। তখন তো বিশেষ সাংবিধানিকভাবে উনার হাতে ক্ষমতা। রাষ্ট্রের একমাত্র ক্ষমতাবান ব্যক্তি একমাত্র রাষ্ট্রপতি ওই সময়। হুম ক্লিয়ার? উনি তো পদত্যাগপত্র পান নাই। আপনি সাংবাদিক হিসেবে, ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে আপনি প্রথম কবে জানতে পারেন শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নাই? ওই আমি আগেই অনেক আগে জানতে পারি যেহেতু প্রকাশযোগ্য ছিল না। যখন মতিউর রহমান চৌধুরী আসলে রাষ্ট্রপতি বলেছেন যে এটা আসলে এভাবে প্রকাশ করা ঠিক হয় না। আমি কথা প্রসঙ্গে বলেছিলাম এবং বলেছিলাম অফ দ্য রেকর্ড। কেমন? তো এটা উনি প্রকাশ করেছেন। প্রকাশ করার পরে এটা জানেন এটা বাংলাদেশে উনার পদত্যাগের দাবিতে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনেক আন্দোলন হয়েছে। উনি বিব্রত হয়েছেন। তো কিছু বিষয় আছে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে এটাকে আমরা অবজ্ঞা করতে পারি। উনি তাই চিন্তা করেছেন যে আমার কাছে এখন পদত্যাগপত্রটা হাইলাইট করা উচিত না। আমি পেয়েছি কি পাই নাই এই বিতর্কে না যেয়ে ওই সময় দেশকে শান্ত করা, দেশের পরিস্থিতি অরাজকতা থেকে রক্ষা করা এবং একটা সাংবিধানিক পথে কিভাবে সরকার ব্যবস্থা টিকে থাকতে পারে সেই পদক্ষেপ ওনারা নিয়েছেন। এবং সবকিছু উনি যে করেছেন সামরিক আসলে বাহিনীর পরামর্শে, রাজনৈতিক পরামর্শে। সবসময় বিতর্ক এড়ানোর মানুষ, সেটা আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি বলি আর কি। একবার একটা বিবৃতিতে রাষ্ট্রপতির নাম গেল। এটা সম্ভবত 2025-এর হ্যাঁ, 2025-এর জুলাইতে একটা বিবৃতিতে ওদের লেখাতে রাষ্ট্রপতির নাম গেল সেটা। তো ওই নামটা যে বক্তব্যটা, এটা রাষ্ট্রপতির সাথে যায় না ওই সময় আর কি। তা আমি উনাকে মেসেজ করলাম, উনার হুম, হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করলাম। হ্যাঁ, আমি রাষ্ট্রপতি। হ্যাঁ উনি মেসেজ করলাম, উনি সাথে সাথে আমাকে কল ব্যাক করলেন। হ্যাঁ, হ্যাঁ, কল ব্যাক করে বললেন আপনাকে আমি চিনতে পারছি ফজলুল বাড়ি, এর জন্য আপনাকে আমি কল ব্যাক করলাম। হুম, হ্যাঁ, হ্যাঁ, তখনও উনি খুব আন্তরিকভাবে বললেন যেটা তারা লিখে দিয়েছিল, যে আমি যেটা সই করেছি, আমি হুম, যেটা ওইটা কিন্তু যায় নাই মিডিয়াতে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। যেটা শেষ করেছি সেটা যায় নাই মিডিয়াতে। কিন্তু ওরা তো চাচ্ছে আমি এগুলা নিয়ে রাগ করি, আমি এগুলো নিয়ে ঝগড়া করি। আমি তো এগুলো করতে পারি না। হ্যাঁ, না, উনি আপনি নিজেও তখন জানেন যে উনি আসলে হুম, বলেন। উনি কোনো উনি সবসময় বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন উনি। হ্যাঁ, উনি সবসময় বিতর্ক এড়াতে চেষ্টা করেছেন। উনি চেষ্টা করেছেন যেহেতু উনি রাষ্ট্রপতি হয়েছেন, উনার তো কিছু করার ছিল না। এখন আমাকে যদি রাষ্ট্রপতি করে বা আপনাকে যদি রাষ্ট্রপতি করে আপনি কি ওটাকে এভয়েড করতে পারবেন? এই দায়টা উনার উপর আসবে কেন? এখন শেখ হাসিনা কেন উনাকে ট্রাস্ট করেছেন? কোন উদ্দেশ্যে করেছেন? এবং উনারা কি আশা করছেন? যে শেখ হাসিনা ৫ই আগস্ট চলে যাওয়ার পরে রাষ্ট্রপতি কি করতে পারতেন? আপনারা বলেন। রাষ্ট্রপতি নিজে পালিয়ে যেতে পারতেন বা আত্মহত্যা করতে পারতেন অথবা মানুষ যে বঙ্গভবন ভেঙে দিত, গুঁড়িয়ে দিত। উনি সেখানে কি করতে পারতেন? উনার হাতে তখন একটি পথ ছিল, দেশটাকে কিভাবে রক্ষা করা যায় দলমত উনি নির্বিশেষে। উনি কি চিন্তা করেছিলেন? আপনাকে কি বলেছেন? না, উনি নিজেও তো তখন আতঙ্কিত ছিলেন। পরিবার নিয়ে উনি তো বেঁচে থাকবেন এমন কোন চিন্তা করেন নাই। যখন দেখলেন আপনার গণভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সবকিছু দেখতেছেন, বাসাবাড়িতে হামলা হচ্ছে। হ্যাঁ? তো উনাদের মানসিক অবস্থা কি দাঁড়ায়? বঙ্গভবনে তখন চরম আতঙ্ক সবার মধ্যে। তো যখন সেনাবাহিনী উনাদেরকে আশ্বস্ত করলেন, বললেন যে আপনি এখন আছেন, আপনার সমর্থন আমাদের প্রয়োজন। আমরা আপনার কাছে আসছি। আপনি আমাদেরকে সমর্থন করবেন। সাংবিধানিকভাবে আপনার হাতে এখন রাষ্ট্র। তো উনি সেখানে স্বীকৃতি দিয়েছেন বাস্তবতা এবং সেই সহায়তা উনি জনগণকে করেছেন, রাষ্ট্রকে করেছেন, রাজনীতিবিদদের করেছেন। কিন্তু ৫ আগস্টের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তো সামরিক অভ্যুত্থানের
চেষ্টা হয়েছিল? হ্যাঁ, আমি এরকম সেনসিটিভ একটা প্রশ্ন আপনি করলেন। এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি এই প্রশ্ন রাষ্ট্রপতি করেছিলাম যে, আমাদের কাছে এই ধরনের একটা গুঞ্জন ছিল যে ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট কোন সরকার ছিল না। আপনি ছিলেন ক্ষমতায়। মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল? উনি তখন বললেন, "হ্যাঁ, সেনাবাহিনী কোন সামরিক অভ্যুত্থান চায় নাই। কোন সামরিক শাসন চায় নাই। সেনাবাহিনী চেয়েছিলেন যে গণতন্ত্রের সমুন্নত থাকুক, সংবিধান সমুন্নত রেখে কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়।" সেনাবাহিনী কখনো ক্ষমতা নিতে চায় নাই। কিন্তু ওই সময় কি দাঁড়াইছে, এই দুর্বল পয়েন্টে যারা আওয়ামী লীগ সমর্থক কিছু উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ স্থানে পদায়নকৃত কিছু সেনা কর্মকর্তা বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন। এটা সত্য কথা। এবং উনি আমাকে স্বীকারও করেছেন বিষয়টা, যদিও আমাকে বিস্তারিত বলেন নাই। এবং ওই সময় এই ৩ বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে সব ধরনের সহায়তা করেছেন। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা পর্যায়ে আমি যতটুকু জেনেছি, এই যে কুখ্যাত জেনারেল বা যে যাই বলি না কেন, এই লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল যে জেনারেল জিয়াউল হাসান, জিয়াউল হাসান একটা বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য উনি চেষ্টা করছেন। উনাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়। আরো কিছু সামরিক কর্মকর্তাকে ওই সময় অ্যারেস্ট করা বা অবসর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাহলে আরো অসন্তোষ বাড়তো। তখন এদেরকে বিভিন্ন জায়গায় মানে গুরুত্বহীন জায়গায় এদেরকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপতির স্বাক্ষরে এদেরকে আরেক জায়গায় পদায়ন করা হয়। মানে গুরুত্বহীনভাবে তাদেরকে রাখা হয়। যার কারণে ওই টাইমটায় বেশ কয়েকটা সামরিক অভ্যুত্থান হওয়ার খুব ঝুঁকি ছিল। অনেকেই। এবং এগুলি আসলে বিস্তারিত এখন বলার সময় আসে নাই। আরো অনেক এটা তথ্য আছে। কোন কারা স্তরের কোন জড়িত কি করছে। স্তরের কোন স্তরের অফিসার তারা? হ্যাঁ, এটা খুব শীর্ষ পর্যায়ের মানে এখানে ২ ধরনের অফিসার ছিলেন। শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অফিসার ছিলেন যাদেরকে আপনারা যদি লক্ষ্য করেন যে ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কিছু সেনা কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। কারা? ওই তালিকা দেখলে আপনারা জানতে পারবেন কারা এরা। মধ্যম পর্যায়ের কিছু অফিসার আছে তারা। কিন্তু আপনার সৈনিক পর্যায়ের যারা আছে এরা না। এই পর্যায়ে কোনো বিদ্রোহ ছিল না। এই পর্যায়ে এই মানে জনগণের পক্ষে ছিল সাধারণ সৈনিকরা। এটাও বাস্তব সত্য। তো এটা স্বাভাবিক। এই ধরনের গণ অভ্যুত্থানের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে সরকার যখন থাকে না, তখন অনেক দুর্বল শক্তি, অনেক শক্তি এখানে সুযোগ খোঁজার চেষ্টা করে। ওই সময় তাই করছিল। সেনাবাহিনীর একটা পক্ষ চাইছিল ক্ষমতা পুনরায় কিভাবে দখল করা যায় বা একটা সামরিক শাসন জারি করা যায়। এই ধরনের একটা আশঙ্কা ছিল। যে ৩ বাহিনীর প্রধান যেখানে সুদৃঢ় ছিলেন, এই ধরনের পরিস্থিতি ওনারা শক্তভাবে মোকাবেলা করেছেন আপনি রাষ্ট্রপতির সাহায্যে। একজনের নাম উল্লেখ করলেন জিয়াউল হাসান। কিন্তু জিয়াউল উনি হাসান। অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ। কারাগারে উনাকে আছেন। উনাকে কি উনি তো বাড়িতেই ছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি সাবোটাজ করার জন্য চেষ্টা করছিলেন। খুব মানে একদম প্রমাণিত বিষয় ছিল। তাৎক্ষণিকভাবেই উনাকে অ্যারেস্ট করত। আপনি জানেন তখন তো কোন মন্ত্রণালয় ছিল না, সরকার ছিল না। যাই কিছু হইছে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী যে যারা আছেন ৩ বাহিনীর প্রধানের সম্মতি অনুযায়ী। অ্যারেস্টটা কিন্তু ওই সময় হয়। আর কারোর নাম পাওয়া যায়? না যেহেতু এন আপনার আপনি যা জানবেন এই মুহূর্তে আমি এইসব নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। আমি নিজেও একটা লেখা লিখতেছি। এগুলো আমরা হয়তোবা রাষ্ট্রপতির মুখ দিয়ে সব শুনবো, বলবো। সে সুযোগ নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছু আপনারা জানতে পারবেন। আর এখন ওইসব উনি বিতর্কের সামনে আনা ঠিক হবে না। এই যে উনার বঙ্গভবনে উনার সামনে আ বে ইয়ার ছবিগুলো নামানো হলো। ছবিগুলো নামানো হলো। আমরা প্রতিবাদ দেখি নাই কিন্তু। প্রতিবাদ আমরা যখন দেখলাম তখন যখন বিভিন্ন দূতাবাসে তার ছবি নামানো হলো। হ্যাঁ, এটা তো আসলে আপনারা জানেন খুব অনৈতিক একটা কাজ। ইউনূস সরকারের একটা প্রতিহিংসার কাজ। তো কেন করা হয়েছে সে বিষয়ে আমি কথা বলতে চাই না। উনি তো একটা ক্ষুব্ধ হয়ে একটা ডিউ লেটার দিয়েছেন আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে। তো আসলে কি এটা কি সম্ভব যে রাষ্ট্রপতির ছবি, রাষ্ট্রপতি আছেন সাংবিধানিক প্রধান হিসাবে। উনি সরকারকে শপথ পড়িয়েছেন, দেশকে সাংবিধানিক সংকট থেকে রক্ষা করেছেন। কিন্তু উনি থাকা অবস্থায় সকল দূতাবাস থেকে সকল সরকারি অফিস থেকে ওনার ছবি নামিয়ে ফেলা, এটা তো কোনমতেই সংবিধান সম্মত না বা যারা অন্তত যেকোনো মানে প্রচলিত রীতির পরিপন্থী এটা রাষ্ট্রপতি অবমান করা। এটাই বাস্তব সত্য। ইউনূস সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পরিস্থিতি চেষ্টা চলতেছিল। বিশেষ করে ধরেন যখন মতিউর রহমান চৌধুরীর সাথে যখন উনি কথা হুম। বললেন তখন আসিফ নজরুলরা
ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এমন কিভাবে চাপ, সংবিধান লঙ্ঘন করবে? কি কি চাপ আসছিল তার প্রতি? না, না, না। এখানে উনি সংবিধান লঙ্ঘন করলেন কিভাবে? এখন যারা আওয়ামী লীগ পন্থী, যারা দেশে নাই, স্বৈরাচার, ওরা বলতে পারে রাষ্ট্রপতি ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বা সংবিধান লঙ্ঘন করেছেন। কিন্তু বাস্তবতা কি? উনার কি করার ছিল? উনি সংবিধান লঙ্ঘন করেছেন কিভাবে? উনি সংবিধানকে রক্ষা করলেন। উনি যদি তখন সহায়তা না করতেন বা উনি যদি ওই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ না দিতেন বা উনি যদি সংসদ ভেঙে না দিতেন, তো কি দাঁড়াইতো? আপনারা বুঝতেছেন বিষয়টা? উনিই তো অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেন। সেই প্রক্রিয়াটা তো উনার হাত দিয়ে সম্পন্ন হয়। ডক্টর ইউনূসকে তো প্রধান উপদেষ্টা উনি নিয়োগ না দিলে কি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হইতে পারতেন? কারণ যে নিয়মে এই যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কিছুই নাই। উনার সম্পূর্ণ উনার ইলিগাল। তো সেখানে সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের রেফারেন্সে উনি এই কাজটা করেছেন। দেশকে সাংবিধানিক সংকট থেকে রক্ষা করার বৃহত্তর স্বার্থে। উনার প্রেস উইং সহকর্মকর্তাদের কখন সরিয়ে নেওয়া হয়? কোনটা? উনার যে রয়টারের সাথে যখন উনি হোয়াটসঅ্যাপে একটা ইন্টারভিউ দেন, তখন উনি বলেছিলেন উনার প্রেস উইংটা সরিয়ে নেওয়া হয়েছে। উনার প্রেস উইং বলতে কিছু নাই। এটা কখন ঘটছিল ঘটনাটা? মানে এটা তো ওই সময়ই মতিউর রহমান চৌধুরী যখন মানবজমিনের রিপোর্টটা ছাপলেন, যখন উনার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল, একটা পর্যায়ে এই কাজটা করা হইল। উনাকে একদম মানে সব ধরনের ইয়ে থেকে উনাকে নিষ্ক্রিয় করা হ্যাঁ, রাখলো। অথচ যতগুলো অধ্যাদেশ আছে সবকিছু কিন্তু উনার মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়েছে। ডক্টর ইউনূস সরকারের কোন কিছু কাজে কিন্তু উনি বিরোধিতা করেন নাই। যেগুলি উনি কিছু বিরোধিতা করেছেন, এই বিরোধিতার কারণে কিন্তু ডক্টর ইউনূসের সাথে উনার সম্পর্কের অবনতি হয়। একই কথা। কিছু অধ্যাদেশ উনি হয়তোবা উনি দেখেছেন এটা সঠিক হবেন না। উনি এটা এভয়েড করার চেষ্টা করেছেন। উনি 100% উনি অন্তর্বর্তী সরকারকে ওইভাবে সাপোর্ট দেন নাই। উনাকে যেটা যুক্তি মনে হয়েছে এই যে রাষ্ট্রপতি হিসাবে বা সংবিধান রক্ষার জন্য দেশের স্বার্থে অতটুকু উনি করেছেন। এমন কিছু বিষয় আছে যেটা উনি এগ্রি করেন নাই। যার কারণে উনার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা বিরোধ সৃষ্টি হয়। এটাই বাস্তবতা। এরপরে ধরেন উনি কখন এর আগে একবার উনি বলেছিলেন যে ইলেকশনের পর উনি পদত্যাগ করবেন। আবার পরে আবার মনে হচ্ছিল যদি বিএনপি তাকে কন্টিনিউ করে তিনি থাকতে চান। না, না উনি এটা বলেছিলেন যে যেহেতু নির্বাচনী সরকার উনি আর পদত্যাগ করবেন বলেন নাই। উনি এই পদে থাকতে চান না। এখন উনি চাইলেই তো পদত্যাগ করতে পারেন না। একটা নির্বাচী সরকার এসেছে। স্বাভাবিক নির্বাচী সরকার আসলে তাদের দলের লোককেই রাষ্ট্রপতি করা হবে। এটা বাস্তবতা। তো উনি সেখানে ওই ইচ্ছাটাই প্রকাশ করেছেন। যেহেতু নির্বাচন হয়েছে গণতান্ত্রিকভাবে এবং নতুন সরকার, নতুন দল তাদের মনোনীত রাষ্ট্রপতি এখানে আসবেন। যখন বলবে তখন আমি চলে যাব। উনি থাকতে চান নাই। কিন্তু উনাকে রাখা হয়েছে। কিন্তু উনাকে যেভাবে অপমান করা হলো, তারপরে সর্বশেষ এমনকি নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পর্যন্ত তাকে দাওয়াত দেওয়া হয়নি। এটা তো তিনি কি আসলেই বুঝতে দুঃখজনক। পারছেন তাকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে তারা ফেলে দিয়েছে? হ্যাঁ, এটাই তো বাস্তবতা। আপনি দেখেন ডক্টর ইউনূস যেখানে দাওয়াত পায় এবং প্রধানমন্ত্রীর পাশে বসেন, সেখানে সাবেক রাষ্ট্রপতিকে কোনো কিছু বলা হয় নাই। এটা হয়তো একটা কৌশলগত একটা বিষয় ছিল আমি যতটুকু জানি। এখানে এনসিপি আপনারা জানেন এনসিপি কিন্তু রাষ্ট্রপতির সেই শপথ অনুষ্ঠান বয়কট করেছে। এনসিপি যেখানে বিরোধী দলে আছেন, জামাত ইসলামের সাথে আছেন। তো সবাই গিয়েছে কিন্তু এনসিপি যায় নাই। এটা একটা যদি রাষ্ট্রপতি সেখানে যেতেন, শাহাবুদ্দিন উনি স্বৈরাচারের দোসর হিসেবে তারেক রহমানকে বিতর্কিত হইতো, বিএনপি বিতর্কিত হইতো। একটা অসন্তোষ হওয়ার সুযোগ ছিল। এবং এই পরিকল্পনা ছিল। যখন এই ধরনের একটা বিষয় জানাজানি হইছে, তখন এটা বৃহত্তর স্বার্থে উনাকে আর এটা এভাবে ইনভলভ করা হয় নাই। উনাকে বঙ্গভবনে আসার জন্য বলা হয় নাই। উনি আসলে একটা অনেকে অসন্তোষ হইতে পারত। অনেকে এটা অনেক ইস্যু মন্তব্য হইতে পারত। হেলাল অনেকে অনেক মন্তব্য করছেন আপনাকে নিয়ে। এগুলো কেন? এই শওকত হোসেন বলে একজন লিখেছেন, এ একটা আহ, দালাল আপনাকে লিখছেন। দালালটা কিভাবে? আমি কোন কথাটা মিথ্যা বলেছি? আপনি বলেন, আমি কি দালাল হয় কারা? যারা সুবিধাভোগী। আমি কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন উনি প্রেসিডেন্ট হলেন, আমাকে প্রেস সেক্রেটারি করার জন্য প্রস্তাব আসলো। আমি এভয়েড করলাম। দালালি করলাম কিভাবে? আমি একদিনের জন্য বঙ্গভবনে যাই নাই। একটা অনুষ্ঠানে অংশ নেই নাই। তাহলে আমি দালাল হলাম কিভাবে? দালাল এখানে হবে আরেকজন তারাই যদি লিখেছেন, আরেকজন লিখেছেন জিয়াউল আহসানকে কুখ্যাত বললেন কিসের ভিত্তিতে?
হ্যাঁ, উনি তো অবশ্যই কুখ্যাত। উনি তো আমাকেই, আমি যখন যুগান্তরে ছিলাম আমাকে গুম করার জন্য, আমাকে হত্যা করার জন্য উনি সাবেক প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমানের মাধ্যমে আপনি জানেন, দেশবাসী জানে। আমি তো আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত সাংবাদিক ছিলাম। যুগান্তর থেকে বারবার চাকরিচ্যুত হয়েছি। এই জিয়াউল হাসান ছিলেন এখানে মূল ব্যক্তি। আপনারা জানেন ইলেকশনের আগে আমি গতকালকে ফেসবুকে ছিল। আমাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। সাবেক উত্তম আইজিপি জাভেদ পারভেজের সহায়তায়। আমি আবার ৩ দিন পরে দেশে আসি। উত্তম আমাকে বিশ্বাস বারবার হত্যা করার চেষ্টা হয়েছে। এবং এই জিয়াউল হাসান তো গুম খুনের মূল নায়ক। আজকে শেখ হাসিনার উপরে যে দায়টা আসছে, এটার মূল নায়ক তো হচ্ছে জিয়াউল হাসান। উত্তম বিশ্বাস নামের একজন লিখেছেন, ইউনূসের শাসনামলে একটা প্রধানমন্ত্রী ভুয়া পদত্যাগপত্র মিডিয়াতে প্রচার করা হয়েছিল। তাদের প্রতি দুর্বলতা না থাকতো তাহলে কেন ভুয়া প্রধানমন্ত্রী পদত্যাগপত্র মিডিয়াতে প্রচার করলেন তিনি? না, কোন পত্রের মধ্যে প্রচার করেন নাই। যেখানে আপনারা দেখেন সেনাবাহিনী প্রধান উনি প্রেস কনফারেন্সে বলেছেন রাজনীতিবিদদের এরপরে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু রাষ্ট্রপতিকে বলবেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই? সেনাবাহিনী প্রধান যেখানে প্রেস কনফারেন্সে আপনি বলছেন শেখ হাসিনা রাষ্ট্রপতির পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র দেখেন নাই? না, রাষ্ট্রপতির উনার পদত্যাগপত্র দেখেন নাই? তিনি হ্যাঁ। কিভাবে মিথ্যা বললেন জাতির উনি মিথ্যা উদ্দেশ্যে? বলার মিথ্যা। উনাকে তো তখন উনি কি বলতে পারতেন? যেখানে সেনাবাহিনী বলেছেন দেশের যে পরিস্থিতিটা এগুলি যারা সমালোচনা করে ওরা বাস্তবতার বাইরে। অন্ধ হয়ে গেছে। দলীয়ভাবে অন্ধ হয়ে এসব সমালোচনা করছে। আসলে একটা তিনি মানুষের পক্ষে কি করা সম্ভব? ওই সময় একজন উনি কি তিনি বলতেন যে একজন না তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি জাতির উদ্দেশ্যে বলছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। অথচ তিনি আবার পরবর্তীতে বলেছেন একটা সাংবাদিককে যে পদত্যাগপত্র তো আমি দেখি নাই। আমি তো পদত্যাগ খুঁজতেছি। এটা কোথায় এটা? আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করছি এটা কোথায়? উনি 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 খুঁজতেছেন পদত্যাগপত্র। না, উনি এভাবে বলেন নাই। এটা ফুলিয়ে এইভাবে লেখা হয়েছে। এটা বাস্তব। এটা পত্রিকায় যখন লেখে আপনারা জানেন, উনি আপনার সামনে দেখছেন। আপনি কিভাবে জানেন? উনি কিভাবে বলেছিলেন? না, উনি বলেন নাই। উনি ওনাকে যখন মতিউর রহমান চৌধুরী জিজ্ঞাসা করেছিলেন যে, "আপনি কি সেই পদের মধ্যে কি লেখা আছে?" উনি কৌশল করে প্রশ্ন করেছিলেন। তো উনি বলেন যে, "আমি যেটা দেখি নাই আমি কি বলব এটা?" এইটুকু উনি বলেছেন। এটাকে এখানে একজন মন্তব্য করেছেন, "বারি ভাই আপনি আজ অতিথি হিসেবে একজন লাল বদন নিয়ে এসেছেন।" ভাই আমি লাল বদন না ভাই। আমি আওয়ামী লীগ না, আমি বিএনপি না, আমি জাতীয় পার্টি না, আমি স্বৈরাচার না। আমি আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর সাথে আমার ছবি দেখাতে পারবেন না। আমি গণভবনে, বঙ্গভবনে একদিনের জন্য যাই নাই। আমাকে কোন ধরনের বলতে পারবেন না হেলাল উদ্দিন কোথাও থেকে সুবিধা নিয়েছে। আমি ছিলাম নির্যাতিত। আমি এই যে জেলখানায় গিয়েছি, চাকরিচ্যুত তো হয়েছি। আমি কি কিভাবে বলল লাল বদর হব? আপনি জবাব দিতে পারতেছেন। কে কি বলল? এটা অনেকে অনেক কথা বলে। আপনি তো এটা জবাব দিতে পারতেছেন। ইয়েস। এটা তো সত্য কথা। আমি হুম। নিরপেক্ষ কথা বলি, অপ্রিয় সত্য কথা বলি। এখন মানুষ কিভাবে দেখবে? যখন আমি আওয়ামী লীগের সমালোচনা করব, আমাকে বলা হবে বিএনপির দালাল। আবার যখন বিএনপির ভালো একটা দিকটা বলব, আমি হয়ে যাই স্বৈরাচারের দোসর। এখন আপনি কোথায় যাবেন? এখানে নিরপেক্ষভাবে কথা বলতে গেলে কারো তুষ্ট করতে পারবেন না আপনি। কাকে তুষ্ট করবেন? আমি কোন কথাটা মিথ্যা বললাম? রাষ্ট্রপতির সম্পর্কে উনি যা বলেছেন, আমি যা জেনেছি, এজ এ সিনিয়র জার্নালিস্ট হিসেবে আমি তাই ব্যাখ্যা করলাম। আমি তো এটা তো বাস্তব সত্য। তখন যদি কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যে পদত্যাগপত্রটা আমরা দেখলাম, যে পদত্যাগপত্রটা মিডিয়াতে আসলো, সেই পদত্যাগপত্র কোন মানে পত্র মিডিয়াতে আসে নাই। ওটা তো অন্যভাবে আসছে। শেখ হাসিনা একটা ফাইলের মধ্যে একটা নথির মধ্যে সাইন করে এটা তো এইভাবে পত্র হয় না। ওইটা একটা ভুয়া ছবি ছিল। না, নিয়মটা না ছিল ওইটা না। রাষ্ট্রপতির পদত্যাগপত্র যেটা মিডিয়াতে আসলো সর্বশেষ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। হুম। ওইটাতে অনেকগুলা ভুল অনেক কিছু। ওই পদত্যাগপত্রটা কার লেখা আসলে? এটা তো উনার ফ্রেশ উইং এর বিষয়। ফ্রেশ উইং আচ্ছা। যেভাবে সাজিয়ে দিয়েছে আপনারা জানেন যে উনার লোকজন বলতে কেউ ছিল না। উনি রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে। কিন্তু উনার চারপাশে কারা ছিলেন? তো এই সামান্য একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তো এত সমালোচনা এটা তো ভিন্ন বিষয়। উনি নিজে তো লেখেন নাই। উনি সাইন করেছেন। এইখানে একজন সাজেদা পারভীন লিখছেন, ফজলু ভাই উনাকে আর জিয়াউল হাসান কেমনি মারতে হ্যাঁ, চেয়েছিলেন? মারতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি রাষ্ট্রের দুর্নীতি নিয়ে আমি গোপন করি নাই। আমি প্রকাশ করেছি দৈনিক যুগান্তরে। যার কারণে শেখ হাসিনার মুখ্য সচিব উনার বিরুদ্ধে দুর্নীতির আমি বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর কাহিনী প্রকাশ করি। উনি যখন একজন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন আপ- মানে আপনি একজন লিখেছেন আপনি ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনার। না রে ভাই
আমি সামান্য একজন জার্নালিস্ট, কোনো ধরনের এগুলি পাবেন না। আপনারা যা বলছেন, সত্য বললে আপনারা ডিভিস্টেড বানিয়ে ফেলেন। আর জিয়াউল হাসান আমাকে প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের ইন্ধনে আমাকে এখানে হত্যা করার আবার চেষ্টা করেছেন। আপনি আপনি নিরপেক্ষ বললে নিজেকে দাবি করছেন। তাহলে অসত্য তথ্য পেশ করে রাষ্ট্রপতিকে ডিফেন্ড করছেন কেন? ডিফেন্ডটা কিভাবে করলাম? আমাকে বলেন আপনারা কোন কথার অসত্য বলেছি? আপনারা বলেন একজন আওয়ামী লীগের যদি একজন রাষ্ট্রপতি থাকতেন, উনি কি করতে পারতেন? উনি তো সবার আগে ফেলে যেতেন। দেশ রসাতলে যাক। শেখ হাসিনা যেখানে চলে গেছেন, আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি থাকলে উনি কি করতে পারতেন? দলীয় ইয়ে হইলে? উনি সবার আগে জিয়াউল পলাইতেন। জিয়াউল হাসানকে কুখ্যাত বলা আর মীর জাফর সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ। আমি সেনা প্রধানের প্রশংসা করি নাই। বাস্তব চিত্র রাষ্ট্রপতি যা বলেছেন ওই সময়কার চিত্র, সেনাবাহিনী তখন যদি ক্ষমতা নিতে পারত, সেনাবাহিনী বারবার বলেছে, "আমরা ক্ষমতা চাই না। আমরা চাই সংবিধানের উপরে পরবর্তীভাবে যাতে দেশে টিকে থাকে। একটা সরকার আসুক। কোন প্রক্রিয়া আসবে, সরকার গঠন করে আমরা দেশটা সুষ্ঠুভাবে চালাক।" এটি সেনাবাহিনী চেয়েছিলেন। এটা রাষ্ট্রপতির বক্তব্য। আমরা অন্য অন্য একটা প্রসঙ্গে আসি। উনি পদত্যাগ পত্রে লিখেছেন যেটা, উনি এমন একটা রোগে আক্রান্ত, উনি হ্যাঁ, সেন্সলেস হয়ে যান প্রায়। উনি সেন্সলেস হয়ে যান এবং উনার তিনি বিদেশে করতে পারেন। চিকিৎসা প্রয়োজন। উনার বিদেশে দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। কিন্তু উনি আজকে পদত্যাগ করে বাড়িতে যাওয়ার পর থেকে অনেক দিন ধরে উনি আজকে কোন বিদেশেও যান নাই। ওই চিকিৎসাটা কি হচ্ছে উনার? হ্যাঁ, ওই চিকিৎসা তো কয়দিন আগে আসছে। উনি গুরুতর অসুস্থ। উনি বাসার মধ্যে অজ্ঞান হয়ে গেছেন। এবং আমি বসা থাকা অবস্থায় উনার ডান হাত, ডান পা কাঁপতেছে। বাস্তব সত্য। এখন উনি তখন এই ৫-৭ দিন আগে উনি গুরুতর অসুস্থ হয়ে যান। সেন্সলেস হয়ে যান। উনাকে সিএমএইচ এ নেওয়া হয়। সেখানে উনাকে ট্রিটমেন্ট করা হয় এবং উনাকে রেস্টে রাখা হয়। আমি জিজ্ঞাসা করলাম, "আপনি কি বিদেশ যাবেন কিনা?" উনি বললেন, "না, আমি এই মুহূর্তে বিদেশ যাব না। আমার মৃত্যু হইলেই দেশে হবে। আমি দেশেই থাকবো। যদি চিকিৎসার্থে বিদেশ যাইতে হয়, আমি এটা ওইভাবেই যাবো। কিন্তু এই মুহূর্তে আমি বিদেশ যেতে চাচ্ছি না। আমি দেশে চিকিৎসা করাচ্ছি।" উনি আসলে অসুস্থ। এটা সত্য কথা। তো উনি যে কি চিকিৎসা চলছে? উনি বিদেশ যাওয়া দরকার। উনি কি এইভাবে কি কি ঝুঁকিপূর্ণ মনে হয় যে উনি মারা যেতে পারে না, উনি উনার এইভাবে? শারীরিক অবস্থা ওই ধরনের না। মৃত্যুর উনার শারীরিক হচ্ছে উনার হাত পায়ে একটু সমস্যা হয়। যে রোগটার কথা বললাম, মাঝে মাঝে উনার কাঁপুনি ধরে। উনি তখন ওই সময় একটু হালকা কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য একটু সেন্সলেস হয়ে যান। এটা খুব ঝুঁকিপূর্ণ। এবং এটা জীবনহানির জন্য বড় ধরনের কিছু না। এটা নির্ভর করবে উনার যারা চিকিৎসক আছে, উনাদের পরামর্শ অনুযায়ী যেভাবে বলেন ওইভাবে ট্রিটমেন্ট করা হবে। এখন উনি ট্রিটমেন্টের মধ্যে আছে। সর্বশেষ উনার উনি উনি কি লিখতেছেন না? উনার হ্যাঁ, জীবন উনার কিছু কথাবার্তা উনি লেখেন। যেহেতু উনি একজন মানে এক বিচারক ছিলেন, লেখালেখিতে অভ্যস্ত, সাংবাদিক ছিলেন। আপনারা জানেন জীবনের শুরুতে উনি সাংবাদিকতা করেছেন। তো হ্যাঁ, উনি লিখতেছেন। আত্মজীবনী লিখতেছেন। উনি সেখানে অনেক কিছু বাস্তব সত্য আসবে। উনি কি তো কাউকে ডিকটেশন দিচ্ছেন? না, কাউকে ডিকশন দিচ্ছেন না। উনি নিজে লিখছেন। নিজে উনি নিজে নিজের মতো লিখছেন। করে উনি যখন বঙ্গভবনে ছিলেন ওই সময় উনার লেখালেখির অভ্যাস। উনি প্রয়োজন নোট রাখতেন। ওই সময় উনি এখন যেহেতু অবসরে আছেন, টেলিভিশন দেখেন। তো উনি ওই সময় এগুলি উনি এখন নিজে লিখছেন। এটা আপনার কি ধারণা পেয়েছেন? কি পর্যায় পর্যন্ত পৌঁছেছে? কতদিন লাগতে পারে এটা প্রকাশ পেতে? না, সময় লাগবে। এটা যে দীর্ঘ একটা বিষয় থাকবে এখানে একদম খুঁটিনাটি। উনার একটা ইচ্ছা হচ্ছে উনি কোন কিছু গোপন করবেন না। সবকিছু লিখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এবং বঙ্গবন্ধুর দিনগুলো, অন্তর্বর্তী উনি যে ৩ টা সরকারে ছিলেন উনি। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আবার বিএনপি সরকার। এমন ২ টা সরকারকে উনি শপথ পড়াইছেন। এই যে বিষয়গুলি, উনার যে অভিজ্ঞতা এটা খুব নজিরবিহীন ছিল। আমি বলেছি আপনার তো লেখালেখি করা উচিত। তো উনি তাই করছেন। তো উনি লেখালেখি করছেন আত্মজীবনী। এমনি ওনার স্টাফ যেগুলো পাওয়ার কথা, ওই স্টাফ গুলো পেয়েছেন উনি? হ্যাঁ, উনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। উনি আছেন উনার গুলশানের বাসায়। তো সেখানে যত সিকিউরিটি যারা আছে ওইটা আছে। ওই একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনি সাংবিধানিকভাবে যে সুবিধাটা পান, ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে যে সুবিধাটা পান, এটা সাংবিধানিকভাবে ৬ মাস উনারা পাচ্ছেন। উনি ইউনূস তো নিজে নিজে পাশ করিয়েছেন ১ বছরের সিকিউরিটি।
হ্যাঁ, এটা সত্য কথা। আসলে বিষয়টা আসলে ডক্টর ইউনূসের প্রসঙ্গে আমি বলতে চাই না। এই লোকটা আসলে আমি মনে করি দেশের জন্য কি করেছে মানুষের চিন্তা করা উচিত। এই একটা মানুষ দেশটাকে কোথায় নিয়ে গেছে? আমরা সরল বিশ্বাসকে ডক্টর ইউনূসকে বিশ্বাস করেছিলাম। উনি নোবেল বিজয় উনি পাইছেন। কিন্তু আজকে উনি একজন সুদী মহাজন হিসেবেই স্বীকৃত হইছেন। উনি নিজের স্বার্থেরই শুধু আদায় আদায় করেছেন। দেশের জন্য কি করেছেন? এটাই বাস্তব সত্য। আমি তাই মনে করি। ইউনূসকে ডাস্টবিন তো শফিকের বন্ধু এবং ডিভিস্টেটেড মেডিকেল ডিজাইনের অংশ। টক শোতে বিশ্ব বাটপার বলতেছেন। না, বিশ্বপাঠ পড়া আপনি কেন বলবেন না? আপনার ডক্টর ইউনূস বাংলাদেশে কি দিয়েছেন? উনি তো অনেক বড়, বড় ফুলঝুরি কথা বলেছেন। আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। তো উনি কি করেছেন? কিন্তু উনি কোনোদিন যাওয়ার আগে উনি কোনোদিন এসেছেন সময় ডিপ স্টেটের একজন প্রতিনিধি নিজের জন্য। হিসাবে, গেছেনও তাদের স্বার্থ উদ্ধার করে। উনি তো সবসময় যা করেছেন নিজের জন্য করেছেন। উনি তো কোনোদিন হ্যাঁ, দেশের নিজের জন্য জন্যে। অন্যের জন্য কেউ করে করেন নাই। সবকিছু আজকে দেখেন এই করেছেন যে নিজের। বিএনপি সরকার এই যে আছে জ্বালানি সংকট, গ্যাস সংকট। আজকে বিদ্যুৎ মন্ত্রী বললেন যে এই আমাদের ১.৫ বছর আমরা কোন ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। বিদ্যুৎ নিয়ে বলেন, জ্বালানি নিয়ে বলেন, সুদূর প্রসারী কোন ধরনের কিছু করা হয় নাই। যার কারণে দায়টা আজকে বিএনপি সরকারের উপরে চাপছে। আজকে ৬ মাসে কি পরিস্থিতি দেশের? এটা দায় কি শেখ হাসিনা চলে যাওয়ার পরে? এখন যে আজকে ২ টা বছর দেশের যে পরিস্থিতিটা, এটা দায় কি ডক্টর ইউনূসের উপর আসবে না? তার অদক্ষতার জন্য না? আচ্ছা, স্বাস্থ্যের যে হামে যেভাবে মারা যাচ্ছে, যেইভাবে আজকে দেশের স্বাস্থ্য খাত দুগে, দুগে মরতেছে, কে দায়ী? ডক্টর ইউনূস তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এই বৃদ্ধ সবাইকে আইনা একটা অথর্ব ক্যাবিনেট বসাইছে। যাদের অধিকাংশ ছিল ধান্দাবাজ। এরা নিজেদের স্বার্থে কাজ করেছেন। ওরা দেশের জন্য কি করেছেন? হয়তো কয়েকজন উপদেষ্টা ছিলেন একটু ভালো। কিন্তু বাস্তব যদি আপনারা নিরপেক্ষ মূল্যায়ন করেন, ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের অর্জনটা কি? আজকে বিএনপি সরকার টের পাচ্ছে। এই ৬ মাসের সরকার টের পাচ্ছে যে সেই ধারাবাহিকতা ডক্টর ইউনূস সরকার সেই উন্নয়নের ধারাবাহিকতা বলেন, পরিকল্পিতভাবে যদি আজকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতেন, আজকে বিএনপি সরকারের উপরে এই দায় আসে না। আপনার রোহিঙ্গারা দেখেন। রোহিঙ্গা আমাদেরকে ডক্টর ইউনূস কি স্বপ্ন দেখেছিলেন? একজন রোহিঙ্গার কি উনি কি পাঠাতে পারছেন? আরো লক্ষ, লক্ষ রোহিঙ্গা এসে বাংলাদেশ ঘাঁটি গাড়ছে। এগুলো চিন্তা করলে ডক্টর ইউনূসের প্রসঙ্গে কথা বললে আসলে তো কোনো আমি ওই দায় কারণে বিএনপি আমি তো কোনো দেশকে থাকতে দেশকে দায় ভালোবাসি এই কারণে কথাটা বললাম। বিএনপি তো এইগুলোর জন্য কোনো দায় ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ইউনূস সরকারকে দেয় না। তারা ইউনূস সরকার জাম্প করে ওই শেখ হাসিনার কাছে চলে যায় সবকিছুতে। তা ঠিক, আপনার কথাটা সত্য। এই বিষয়গুলো নিয়ে কি বলতেন রাষ্ট্রপতি? না, এই বিষয়টা আমি কথা বলিনি ওনার সাথে। আপনি কি লিখতেছেন? আমি তো আমার একটা আত্মজীবনী আছে। আমি দেখেন যুগান্তরের অনেক কাহিনী আমি লিখেছি। আমি এ যা জানি অনেক কিছু লিখছি। রাষ্ট্রপতির সাথে যে আমার দীর্ঘ আমি আমি উনার সাথে ২ বার উনার সাথে দেখা হইছে। তো অনেক কথা আমি জেনেছি। আমারও ইচ্ছা আমি সবই লিখবো। একটা সময় আসুক, সবই প্রকাশ করব। নথিপত্র সহ। অনেক অনেক ঘটনা জানতে পারবেন। আসলে এই শাহাবুদ্দিন সাহেবের প্রতি আমারও একটা তীব্র ক্ষোভ ছিল। আজকে বাস্তবতা বলি। মানুষ বলা হচ্ছে আমি উনার পক্ষে ডিফেন্ড করছি। আরে ভাই, ডিফেন্ড করলে তো আমি উনার পাশে থাকতাম। আমি ক্ষোভের কারণে আমি উনার সাথে সাক্ষাৎ করি নাই জীবনে। তো এখন উনি যখন রাষ্ট্রপতি, আমি সাংবাদিক হিসেবে এটা দুর্লভ সুযোগ। যে সাবেক রাষ্ট্রপতির সাথে আমি দেখা হইলে আমি অনেক জানতে পারবো। আমি তো রক্তে আমার সাংবাদিকতা। আমি কেন এই সুযোগ নেব না? আমি সেই সুযোগ নিয়েছি। আমি তো রাষ্ট্রপতির পক্ষে কোনো দালালি করি নাই। বাস্তব সত্য প্রকাশ করছি। যা উনি বলেছেন, যা আমি জেনেছি, যা আমি সঠিক মনে করছি। আচ্ছা, এখানে একজন লিখেছেন, হেলালুদ্দিন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, একজন রাষ্ট্রপতি দেশের মাথা। সে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার হাঁটুর বয়সী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে ৩ বার সালাম দিল। যা সমগ্র বাংলাদেশের জনগণ দেখলো। সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। আসলে এইসব বিষয় খুব খুঁটিনাটি। উনি আসলে খুব বিনয়ী। ব্যক্তি শাহাবুদ্দিন সাহেব যারাই উনার সমালোচনা করুক, উনি অত্যন্ত ভদ্র, মিশুক। উনার মধ্যে অহংকার বলতে কিছু নাই। উনি সাধারণ এই- মানুষের সাথে মিশেন। এটা থেকে যার আরেকটা কারণে উনার হ্যাঁ, আরেকটা প্রশ্ন দেন। আরেকটা প্রশ্ন আছে, উত্তর দিন। আপনি বলেছেন সেনাপ্রধান সংবিধানে রক্ষা করেছে। তাহলে গোপন কুয়ের মাধ্যমে নির্বাচিত সরকারের পর থেকে সমর্থন প্রত্যাহার করে
শুধু ইউনূসের ক্ষমতায় বসানো কি সংবিধান সম্মত? ব্যাপারটা ক্লিয়ার হলো না কথাটা। আবার সেনাপ্রধান সংবিধান না, এখানে বিষয়টা ভাবেন। তাহলে গোপন কুয়ের মাধ্যমে কোথায় গোপন কূ? কে গোপন কূ করলো এখানে? শেখ হাসিনা চলে গেলেন বাংলাদেশ ত্যাগ করে। দেশে কি অবস্থা? সরকার আছে? সেনাবাহিনী কি করতে পারত তখন? অন্য ১০ টা দেশ হলে সেনাবাহিনীর সামরিক ক্ষমতা দখল করত। পরিস্থিতি শান্ত করত। কিন্তু সেনাবাহিনী কি করলেন? ওরা কিন্তু ছাত্র আন্দোলন, গণ আন্দোলনকে সমর্থন করলো রক্তপাতটাকে বন্ধ করার জন্য। এবং তারা দেখেন আপনারা ৫ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ভূমিকা দেখেন। রাষ্ট্রপতির ভূমিকা দেখেন। সবাই চেষ্টা করেছেন এবং সব রাজনৈতিক দলদেরকে ডেকে নিয়ে একটা সেনাবাহিনী গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য চেষ্টা করেছে সবাই। রক্তপাত বন্ধ করলো না সারা দেশে আওয়ামী লীগকে নিধনের নেতৃত্ব দিল? নিধন কিভাবে হবে? তখন কি জনগণকে আর আমার যে চাঁদপুরে আমার যে কারখানা, আমার কারখানায় হামলা হয়েছে। তো এখানে কি করবেন আপনি? আমি কি স্বৈরাচার দালাল ছিলাম? সুবিধাভোগী ছিলাম? তখন তো একটা অরাজক পরিস্থিতি। কোন নিয়ন্ত্রণ ছিল না দেশের। তো কি হইতে পারত? সামরিক শাসনটি ছিল অনিবার্য। অর্থাৎ জরুরি অবস্থা ছিল অনিবার্য। কিন্তু রাষ্ট্রপতিও চান নাই সামরিক শাসন হোক। উনি কঠোর ছিলেন এবং সশস্ত্র বাহিনী চান নাই যে ক্ষমতা ওরা দখল করবে। সশস্ত্র বাহিনী চাইছিলেন যে জনগণের সমর্থন নিয়ে, রাজনীতিবিদদের সমর্থন নিয়ে একটা জাতীয় সরকার অথবা এমন একটা সরকার যারা পরবর্তী ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। তখন কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই কি সরকার হবে। ছাত্ররা বলতে পারছে না যে কিভাবে সরকার গঠন হবে। এবং যখন গভীর রাত পর্যন্ত সব বিএনপি মানে জামাত ইসলাম সহ সব নেতৃবৃন্দ যখন রাষ্ট্রপতির সাথে বসলেন, ঘন্টার পর ঘন্টা মিটিং হইল। কিভাবে সরকার গঠন হবে? কেউ কিন্তু সমাধান করতে পারছেন না। আপনারা ভাবেন, সবাই অসহায়ের মতো রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছেন। বঙ্গভবনের ওই চিত্রটা আপনারা খেয়াল করেন। আজকে বলছেন স্বৈরাচারের দালাল। তখন তো আপনারা বিএনপির শীর্ষ নেতারা, জামায়াত ইসলামের শীর্ষ নেতারা, এনসিপির শীর্ষ নেতারা এই রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছেন। উনার হাত ধরেই আপনারা ক্ষমতায় আসছেন, শপথ দিয়েছেন। এখন কেন এইসব কথা বলছেন? উনাকে ব্যবহার করে উনাকে এখন আমরা আখের শুকনোর মতো আপনারা ফেলে দিচ্ছেন। এটা তো সুন্দর দৃষ্টান্ত হইতে পারে না। তাহলে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন উনারও তো একই পরিণতি হইতে পারে। হইতে পারে না? আমি শুধু আমরা বাস্তব আজকে সত্য শেষ প্রকাশ করবো। করছি। আর করবেন আপনি? আমরা শেষ করবো আজকে। আর কিছু যুক্ত জি বলেন। করবেন? না আমি যেটা বলবো যে আসলে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। আসলে ঝুঁকিপূর্ণ। আপনি এই যে আমি দেখেন আমি যে যুক্তিগুলি বললাম, কথাগুলো বললাম, আমি কি আসলে সুবিধাভোগী? রাষ্ট্রপতির কোনো সুবিধা নিয়েছি? উনার পক্ষে দালালি করছি? বা এমন কোন কথাটা দ্বিমত এই করবেন এই যে ভুল? এই লোককে এই লোককে ইউনূসের ক্ষমতা দখলকে সাংবিধানিক বানিয়ে দিচ্ছে। না, এই লোককে ইউনূসের ক্ষমতা দখলকে সাংবিধানিক না ওই প্রসঙ্গ কেন আসবে এখানে? ইউনূস ক্ষমতা দখল করলো কিভাবে? তো সরকার ছিল না। ইউনূসকে তো ডেকে এনে বসানো হয়েছে। তো এই ধরনের কথাবার্তা প্রশ্নের এগুলির উত্তর দেওয়া যায় না। এখানে কি ইউনূস কি ক্ষমতা দখল করছে? শেখ হাসিনা চলে গেছে না? সুপ্রিম কোর্টের রায় কিভাবে আসছে? সুপ্রিম কোর্টের রায় নিয়ম অনুযায়ী এসেছে। তখন ভার্চুয়ালি সভা হয়েছে, প্রধান বিচারপতি ছিলেন, সবাই আত্মগোপনে ছিলেন। তারপরে প্রধান তারা বিচারপতি ছিল সেনা ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে। আশ্রয় নিয়েছেন। প্রধান বিচারপতি ছিল ক্যান্টনমেন্টে। বিচারপতি এনায়েতুর রহমান ছিল ক্যান্টনমেন্টে। হ্যাঁ, আর বড় ক্যান্টনমেন্টে ভাই ছিলেন না। প্রধান বড় বিচারপতি ভাই তখন ক্যান্টনমেন্টে যান নাই। শুনেন, বাস্তব চিত্র আপনারা জানেন। আপনার ঘটনাগুলি খেয়াল করেন। ৬ আগস্ট কিন্তু প্রধান বিচারপতি সহ অধিকাংশ বিচারপতি ক্যান্টনমেন্টে যান নাই। ক্যান্টনমেন্টে গেছেন কিন্তু ৭ তারিখের পরে, ৮ তারিখ সরকার গঠনের পরে। এটাই বাস্তব সত্য। সবাই যান নাই। মানে আমাদের আমা ৩ জন আমাদের আমাদের এখানে একটা ইন্টারভিউতে আসছিলেন তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম। মনিরুল হ্যাঁ, ইসলাম আমাদেরকে বলেছেন, মনিরুল ইসলাম আমাদের বলেছেন ৫ তারিখ বিকালবেলা ৫ তারিখ বিকালবেলা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা হেলিকপ্টারে করে আইজিপি আইজিপি এবং মনিরুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তাদের সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে। সেনানিবাসে গিয়ে তারা যাদেরকে দেখেছেন সেখানে প্রধান বিচারপতি বিচারপতি এনায়েতুর রহিমও ছিলেন। উনি কি বলছেন আমি সে বিতর্কে যাব না। আপনারা আসেন এখানে। রাষ্ট্রপতি তখন প্রত্যক্ষদর্শী আপনারা একজন বলতেছেন প্রত্যক্ষদর্শী এখানে প্রশ্নটা ইন্টারভিউ কোথায় আমি বলি। আমি যেটা বুঝেছি মানুষের উদ্যোগটা হচ্ছে তখন তো প্রধান বিচারপতি থেকে বিচারপতিরা আত্মগোপনে
স্পিকার আত্মগোপনে। তো রাষ্ট্রপতি তাহলে রেফারেন্স নিলেন কিভাবে? এই প্রশ্নটাই তো নাকি? না, এই এই প্রশ্নটা আমি যে রাষ্ট্রপতি করেছিলাম। এই প্রশ্নটা আমারও করতে লেগেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আমার বলছেন, সুপ্রিম হ্যাঁ, কোর্টের আইনজীবীরা বলছেন, সুপ্রিম হ্যাঁ, কোর্টের রেফারেন্সের কোনো না আমিও বলছি, আমিও হয় একমত। নাই, হিয়ারিং এটা হয় নাই। আমারও প্রশ্ন। আমি বলছি উত্তর দিচ্ছি বারি ভাই। আমিও কিন্তু আমার কাছে খটকা। এটা কিভাবে সম্ভব? তখন তো সবাই পালিয়ে গেল। প্রধান বিচারপতির বাসভবনে আগুন জ্বলতেছে। বিচারপতিদের বাসায় আগুন জ্বলতেছে। উনারা রেফারেন্স দিলেন কিভাবে? আমি যখন সাবেক রাষ্ট্রপতি প্রশ্নটা করলাম, উনি হাসলেন। হেলাল সাহেব আমার কি ওই ওরা কিভাবে করছে এটা আমার জানার বিষয় না। আমি রাষ্ট্রপতি আমার দপ্তর আছে। আইনমন্ত্রী নাই, আইন সচিব আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন। যারা আছেন ওই রেফারেন্সে আমার কাছে সবকিছু আসছে। স্বরাষ্ট্র সচিব উনারা রেফারেন্স নিয়ে এসেছেন এবং সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার নিজেই এসেছেন বঙ্গভবনে এই নথি নিয়ে, স্বাক্ষরিত নথি নিয়ে। রেজিস্ট্রার যখন একটা নথি স্বাক্ষর করবেন, ভিসা বইতে স্বাক্ষরিত কপি কিন্তু কোথাও প্রকাশ করা হয় না। আপনারা জানেন। এটা রেজিস্ট্রার জেনারেল ওইটাকে অনুমোদন করেন। ওই কপি আসে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি ওইটা দেখেই উনারা সেখানে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। নিয়ম অনুযায়ী উনার সামনে যে নথিটা এসেছে, উনাকে এটা বিশ্বাস করতে হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিজে নিয়ে এসেছেন। উনি ওইটা বিশ্বাস করেই ওইটাকে উনি গণ্য করেছেন এবং ওইটা এস্টাবলিশ করেছেন। এখন কিভাবে বিচারপতিরা আনলেন, অস্ত্রের মুখে ধরে আনছেন না কি আনছেন, ওই বিবেচ্য রাষ্ট্রপতির কাছে ছিল না। উনি দেখবেন উনার সামনে যে দলিল আছে, দলিলটা সঠিক কিনা। কিছু তো রাষ্ট্রপতির উপর দিয়ে ইতিহাসে লেখা হবে। রাষ্ট্রপতি এটা বলতে পারেন, এটা রাষ্ট্রপতির করার কিছু ছিল না, রাষ্ট্রপতি দেখার কিছু ছিল না, রাষ্ট্রপতির নামেই তো রেফারেন্সটা গেল। আমি প্রশ্নটা বুঝলাম না। রেফারেন্সটা তো গেল হচ্ছে রাষ্ট্রপতি পাঠিয়েছেন। না, সুপ্রিম রাষ্ট্রপতি পাঠান তো। সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পাঠিয়েছেন। কি করলেন? রাষ্ট্রপতি জাস্ট ঘটনাটা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতিতে দেশে সাংবিধানিকভাবে কি করা যায়। এটা কিন্তু ওই সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা আছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্টের কোনো রেফারেন্সের কোনো শুনানি হয় নাই। প্রত্যক্ষদর্শী বলছেন ওই সময়ে প্রধান বিচারপতি এবং বিচারপতিরা ছিলেন ক্যান্টনমেন্টে। পুরোটা জাতির সাথে একটা ফ্রডগিরি না সবকিছু, পুরো বিষয়টা। আমিও একমত। আমিও আপনার সাথে এজ এ সাংবাদিক হিসেবে আমিও মনে করি কিভাবে সম্ভব? সবাই তখন পলাতক, ক্যান্টনমেন্টে হোক, যেখানে হোক। তখন কিভাবে রেফারেন্সটা দিচ্ছে? কিন্তু যদি আমি এখন রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকবো, আমি কি করব? তখন তো আমি নিজেই বঙ্গভবনে। আমার কাছে এসেছে যেভাবে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। আমি ওইটাই দেখবো। সেখানে রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষর ঠিক আছে কিনা? ওইটাই আমি দেখবো। ওইটাকে আমি ট্রাস্ট করব। ওইটাই আমি অনুসরণ করব। উনার তো কোয়ারি করার ক্ষমতা উনার নাই। উনি- উনি- উনি উনি কেন ওই বিষয়ে বাধা দেবেন? উনি যাত্রা শুরুই তো একটা অসত্য দিয়ে। উনি উনি হ্যাঁ, কিন্তু জাতির এটা তো উদ্দেশ্যে উনার পক্ষে তো অসত্য সত্য বলতে পারেন না। জাতির উদ্দেশ্যে আ বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেই ব্যক্তি পরে বলছেন আমি তো পদত্যাগপত্র দেখি নাই, এই পদত্যাগপত্র কোথায়? উনি তো এই ব্যাখ্যা তো আমি দিয়েছি। উনার বক্তব্য হচ্ছে যেখানে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র দিয়েছেন। সেখানে উনি তো দ্বিমত করতে পারেন না। উনার অবস্থানটা কেন খেয়াল করেন। কিন্তু সর্বোচ্চ ব্যক্তি সেখানে। না, উনি না, তো উনি যদি বলেন যে উনি কি করতে পারতেন? ভাই বাস্তবতা আসেন ভাই। না আপনি যদি রাষ্ট্রপতি হতেন কি করতেন? উনি এই যে উনি কি করতে পারতেন সেটা না, উনি কি হ্যাঁ, করেছেন সেটা হচ্ছে রেকর্ড। উনি কি জাতির উদ্দেশ্যে করেছেন? ওই সময় রেকর্ডটা একটি সরকার ছিল না। প্রাইম মিনিস্টার বলেছেন, প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছেন। আবার উনি আবার একটা সিনিয়র সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলেছেন প্রাইম মিনিস্টার পদত্যাগ করতে উনি দেখেন নাই। কোথায় এটা? এই কথা এটা তো উনার বিষয়। এটা আমার জানার বিষয় না। আমিও এই প্রশ্ন করেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পদত্যাগপত্র আসলে আমি যা বুঝি এমন কোন পদত্যাগ শেখ হাসিনা করেন নাই। আমারও তো খটকা এটা। যেখানে পদত্যাগ করেন নাই, সেখানে কিভাবে রাষ্ট্রপতি আপনার সেখানে সুপ্রিম কোর্টের মতামত চায়? এটা আমারও প্রশ্ন। এই প্রশ্নের উত্তর রাষ্ট্রপতি কি করলেন? রাষ্ট্রপতি আমি এই তো সেখানে প্রশ্নের উত্তর আসলে আপনার কাছে আমরা চাচ্ছি। এই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ইতিহাসের কাছে, রাষ্ট্রপতিকেই দিতে হবে, অন্য কাউকে না সেটা। আমিও একমত। যেখানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এটা বাস্তব সত্য। সেখানে
রাষ্ট্রপতি কেন বললেন, সেনাবাহিনী প্রধান কেন বললেন, এটা আমারও খটকা। এবং উনার চোখে উনি যে যুক্তিটা দেখিয়েছেন যে ওই বিবেচ্য বিষয় উনার তখন ছিল না। উনি ওই কথা বলতে গেলে দেশে অরাজকতা সৃষ্টি হইতো। উনি পরিস্থিতি নরমাল রাখার জন্য উনি ধারাবাহিকভাবে সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা অথবা দেশটাকে নৈরাজ্য থেকে রক্ষা করার জন্য পলিটিশিয়ানরা, দেশের রাজনীতিবিদরা যেইভাবে সিদ্ধান্ত দিয়েছেন উনি ওইটাই করেছেন। রাষ্ট্রপতির একক কোনো ইচ্ছা তখন ছিল না। গভীর রাত পর্যন্ত সব নেতারা ওনার সাথে মিটিং করলেন। মিটিং এ যেভাবে সিদ্ধান্ত হয়েছে উনি ঠিক সেই কথাটা বলেছেন। যাই হোক, এছাড়া উনি কোনো উপায় ছিল না। যেটি বলেন উনি উনি কন্ট্রাডিক্ট করেছেন। উনি কন্ট্রাডিক্ট করেছেন এইভাবে, উনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপর উনি কন্ট্রাডিক্ট করেছেন দেশের একজন সিনিয়র সাংবাদিককে। ওই সিনিয়র সাংবাদিক একের পর এক ইন্টারভিউ দিয়ে বলেই যাচ্ছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। এবং উনি ওই সাংবাদিককে প্রথম প্রকাশ এখনই করেছেন। শুনেন আমি একটা কথা বলি বাড়ি ভাই। আমরা পদত্যাগের বিষয়টা এখন মুখ্য না। এটা ছিল ৫ তারিখ পর্যন্ত। ৬ তারিখ যখন সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, তখন তার পদত্যাগটা আর মুখ্য হয় না। দেখা যাচ্ছে না পদত্যাগটা এখন আর মুখ্য বিষয় না। সাংবিধানিক রাষ্ট্রপতি ক্ষমতা বলে সংবিধান ভেঙে দিয়েছেন, সরকার নাই। উনি তো সংবিধান সংবিধান রক্ষার শপথ নিয়ে তো রাষ্ট্রপতি হয়েছেন। এবং ইয়েস, সংবিধানে উল্লেখ করা আছে শুধুমাত্র তিনি প্রাইম মিনিস্টারের পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। সেটা উনি করেন নাই কিন্তু। সংবিধানে কি উল্লেখ ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর না করে, পদত্যাগ না করে দেশ ছেড়ে চলে যাবেন? এইটা তো রাষ্ট্রপতি কিছু না বইলা, রাষ্ট্রপতি কোনো কিছু দিক নির্দেশনা না দিয়ে উনি দেশকে এইভাবে রেখে দিয়ে উনি দেশ ছেড়ে চলে যাবেন? হেলাল হেলাল এই বিষয়গুলো আসলে আপনি এটা তো বিতর্কিত বিষয়। সবচেয়ে সঠিক উত্তর ছিল এখন ওই সময় সংবিধান বলতে কিছু ছিল না, আপনারাও জানেন। এই প্রশ্নগুলোর একজন উত্তর ব্যক্তি কি করতে পারেন? ঠিকই দিতে হবে, আর আপনাকে না। উনি আপনার উনি যে সিদ্ধান্ত দিয়েছেন এটা ডিফেন্ড করা সম্মিলিত মিটিং এর সিদ্ধান্ত, উনি তাই করেছেন। নেই। ওইটা ওইটা যেহেতু আপনি রাষ্ট্রপতির অফিসিয়াল স্পোক্সম্যানও না, আপনি ইয়েস, ইয়েস। যতটুকু জানেন আপনি ততটুকু বলেছেন। তাই বলেছেন। ইতিহাসের কাছে এই দায়িত্বগুলা উনাকেই দিতে হবে। উনি স্পষ্ট করবেন। হ্যাঁ, ইতিহাস হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় বিচারক এবং ইতিহাস বড় নির্মম। কারেক্ট, কারেক্ট। আমি একমত। আমিও একটা কথা বলি শেষ করার আগে। আমি রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়েছি বা কথা বলেছি। কিন্তু আমি রাষ্ট্রপতির অনেক কিছুর সাথে আমি নিজেও একমত না। ওই প্রসঙ্গে তো এখন বলা যাবে না। আমি যা জেনেছি তাই শুধু বললাম। যা বুঝেছি তাই শুধু বললাম। ধন্যবাদ। দোয়া করবেন অনেক আমার জন্য। অনেক ধন্যবাদ হেলাল, ভালো থাকবেন।